ইউরোপের ইতিহাসে এমন এক ব্যক্তি আছে যার নাম শুনলেই রক্ত ঠান্ডা হয়ে যায়, যার সাহস অটোম্যান সাম্রাজ্য পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাসকদের একজন, ব্লাদ তৃতীয়, যাকে আমরা ব্লাদ দ্য এম্পেলার নামে চিনি। সময় 15শো শতাব্দী। ইউরোপ তখন আগুনে জ্বলছে। একদিকে উঠেছে অটোম্যান সাম্রাজ্য, আর অন্যদিকে ভাঙাচোরা খ্রিস্টান রাজ্যগুলো। এই দুই শক্তির মাঝখানে ছিল ছোট্ট একটি রাজ্য, ওয়ালাসিয়া। ওয়ালাসিয়ার সিংহাসনে তখন দ্বিতীয় ব্লাদ। এই ওয়ালাসিয়াই ছিল ইউরোপের ঢাল, আর এই ঢালের উপরে জন্ম নেয় এক শিশু, যার ভাগ্য লেখা ছিল রক্ত দিয়ে। সাল 1442। ব্লাদ মাত্র 11 বছরের কিশোর। অটোম্যান সুলতান তখন দ্বিতীয় মুরাদ দ্বিতীয় ব্লাদকে বাধ্য করেন তার দুই ছেলেকে জিম্মি দিতে। ব্লাদ ড্রাকুলা আর তার ছোট ভাই রাদুকে জিম্মি হিসাবে আনা হয় অটোম্যান দরবারে। সেখানে তারা শেখে তলোয়ার চালানো, ঘুড়সওয়ারি, রাজনীতি, নির্যাতন ও শাস্তির কৌশল। ব্লাদ দেখেছে মানুষের চামড়া ছাড়ানো, শিরোচ্ছেদ, শূলবিদ্ধ করার দৃশ্য। অটোম্যান কারাগারে গড়ে তোলে ভবিষ্যতের এম্পেলারকে। রাদু অটোমানদের অনুগত হয়ে যায়, কিন্তু ব্লাদ তীব্র কোপ নিয়ে বড় হতে থাকে। সাল 1447। ওয়ালাসিয়ার সিংহাসনে তখন অন্ধকার ছেয়ে গেছে। ব্লাদ দ্বিতীয় অর্থাৎ ব্লাদ ড্রাকুলার বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হন। হাঙ্গেরির শাসক জন হুনিয়াদি ওয়ালাসিয়ার অভিজাত শ্রেণী বররা মিলিতভাবে বিদ্রোহ করে। দ্বিতীয় ব্লাদকে হত্যা করা হয়। তার বড় ছেলে মির্সিয়াকে চোখ উবড়ে ফেলার পর জীবন্ত কবর দেওয়া হয়। এই খবর অটোমান দরবারে পৌঁছায়। ব্লাদ তখন কিশোর নয়, সে তখন আগুন। এই দিন থেকেই ইতিহাসবিদরা বলেন ব্লাদ মানসিকভাবে ভয়ঙ্কর যোদ্ধাতে রূপান্তরিত হয়। তার প্রতিজ্ঞা একটাই, আমি ফিরব, ওয়ালাসিয়ায় নিব প্রতিশোধ। জন হুনিয়াদির অনুপস্থিতিতে অটোম্যানরা সুযোগ নিয়ে তারা ব্লাদকে ওয়ালাসিয়ার সিংহাসনে বসায়। ব্লাদ মাত্র 17 বছর বয়সে শাসক হয়, কিন্তু এই রাজত্ব ছিল ছায়ার মতো, 2 মাসও টিকে নাই। যখন হুনিয়াদি ফিরে আসে, ব্লাদ পালাতে বাধ্য হয়। এই পরাজয় ব্লাদকে শেখায় এমন এক জিনিস যে ক্ষমতা ধরে রাখতে হলে দয়া নয়, ভয় লাগাতে হবে। পরবর্তীতে কয়েক বছর ব্লাদ ঘুরে বেড়ায় মলদোভা, ট্রান্সিলভানিয়া, হাঙ্গেরি। সে বন্ধু বানায়, শত্রু ছেড়ে, রাজনীতি শেখে, কিন্তু তার আসল কাজ ছিল মানসিক প্রস্তুতি। ব্লাদ জানত সে যেই দিন ফিরবে সেই দিন ওয়ালাসিয়া বদলে যাবে চিরতরে। 1456 সাল। হুনিয়াদি মারা যাওয়ায় ওয়ালাসিয়ায় রাজনৈতিক ভারসাম্য ভেঙে পড়ে। এই সুযোগেই ব্লাদ আক্রমণ করে। সেই ওয়ালাসিয়ার সিংহাসন দখল করে। এবার সে কেবল একজন রাজপুত্র নয়, সে হয়ে বসে বিচারক। ব্লাদ জানত তার সবচেয়ে বড় শত্রু বোয়ার, অভিজাত শ্রেণী, বিশ্বাসঘাতক জেনারেল, দুর্নীতিবাজ কর্মকর্তারা। ব্লাদ এক বিশাল বুঝের আয়োজন করে। ওই বুঝে সব বোয়ার, অভিজাত শ্রেণী, ধর্মযাজকদের আমন্ত্রণ জানানো হয়। বুঝের মাঝখানে ব্লাদ প্রশ্ন করে, তোমরা জানো আমার বাবা আর ভাইকে কে মেরেছিল? নীরবতা। হঠাৎ দরজা বন্ধ, সৈন্য ঢুকে পড়ে। ইতিহাস অনুযায়ী বয়স্ক বোয়ারদের শূলবিদ্ধ করা হয়, তরুণদের পাঠানো হয় পাহাড়ে জোর করে দুর্গ বানাতে। অধিকাংশ সেখানেই মারা যায়। এই এক রাতেই ব্লাদ ধ্বংস করে দেয় পুরনো অভিজাত শ্রেণী। এই রাত থেকেই ইউরোপে ছড়ায় তার নাম, ব্লাদ দ্য এম্পেলার। ব্লাদ অন্য শাসকদের মতো শিরোচ্ছেদ করত না। সে বেছে নেয় সবচেয়ে ধীর, সবচেয়ে মানসিকভাবে ভীতিকর পদ্ধতি, শূলবিদ্ধকরণ। কাঠের লম্বা খুঁটির উপর মানুষকে ধীরে বসানো হতো। মৃত্যু আসতে কখনো লাগতো 6 ঘন্টা, কখনো 2 দিন। ব্লাদ নিজে বসে দেখত, কখনো কখনো সে কেটে কেটেও এই দৃশ্য উপভোগ করত। তার উদ্দেশ্য ছিল শুধু হত্যা নয়, উদ্দেশ্য ছিল ভয় দেখানো। ব্লাদ বিশ্বাস করত অপরাধ মানেই মৃত্যু, মিথ্যা মানেই শূল, অবাধ্যতা মানেই যন্ত্রণা। ব্লাদ আরো বিশ্বাস করত একজন নির্দোষ মরলেও যদি 1000 জন ভয় পায় তাহলে রাষ্ট্র নিরাপদ। করাত দিয়ে একটু আগেই ছিঁড়ে ফেলা হয়েছিল 17 জনকে, মলদারের দিক থেকে শুরু করে তারপর একদম মাথা পর্যন্ত। লাশের টুকরোগুলো থেকে জড়ে পড়া রক্তের কিছু ফোঁটা এখনো লেগে আছে ড্রাকুলার ঠোঁটে।
একটু আগেই সকালের নাস্তা সেরেছেন ব্লাড ডাকুলা। এরই মধ্যে খবর এলো সুলতানের দূত এসেছে তার সঙ্গে দেখা করতে। ডাকুলা তাদের সামনে নিয়ে আসার নির্দেশ দিলেন। সামনে আনার পর দূতদের কুন্নিশ করতে বলা হলো। তারা কেউ কুন্নিশ করলেন না। ডাকুলা কুন্নিশ না করার কারণ জানতে চাইলে তারা জানালেন, মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে কুন্নিশ করে না। হু হু করে হেসে উঠলেন ডাকুলা। তারপর আদেশ করা হলো দূতদের মাথার পাগড়ি কপালের দুপাশে ফেঁচিয়ে পেরেক গেঁথে তাদের হত্যা করার। প্রথমে তাদের হাত ফিস মোড়া করে বাঁধা হলো। তারপর পাগড়ি শক্ত করে ফেঁচিয়ে কপালের দুপাশে গিট দিয়ে পছন্দ জুড়ে বিপরীত দিক থেকে দুইজন নিয়ে ঠান দিল। তারপর হাতুড়ি ফেটা করে মাথায় গাঁথা হলো পেরেক। মাথার দুপাশে ক্যারোটিক ধমনী প্রথমে ফুলে উঠল। দূতদের মুখ লাল টকটকে হয়ে উঠল অল্প সময় পরেই। তারপর ঠোঁটগুলো বিস্ফোরিত হলো। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গেল তাদের প্রাণ। সুলতানের কাছে দূতদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে একটা চিঠিতে লেখা, পরের বার কথা বলতে চাইলে শিক্ষিত দূতদের পাঠাবেন। ক্রোধে ফুঁসতে লাগলেন সুলতান। উজিরে আজমকে বলা হলো তক্ষুনি 18,000 সিপাহী নিয়ে রওনা হতে। ডাকুলাকে বন্দি না করে ফেরা যাবে না। রওনা হয়ে গেলেন মাহমুদ পাশা। ওয়ালাসিয়া পৌঁছাতে তার সময় লাগলো 1.5 মাস। সেখানে তিনি একটা দুর্গ দখলও নিয়েছেন। পাহাড়ি পথের বাঁকে এক সন্ধ্যায় একদল জিপসি তাকে জানালো ডাকুলাকে তারা পাহাড়ের ডালে দলবল সহ রেখেছে। ডালে নামার জন্য সৈনিকদের নির্দেশ দিলেন মাহমুদ পাশা। নিচে নামার পর তারা গোড়ার কুড়ের ছাপ অনুসরণ করে অনেক দূর গেল, কিছুই পাওয়া গেল না। স্রেফ বাতাসে মিলিয়ে গেল ডাকুলা। ক্লান্ত বাহিনী নিয়ে দুর্গে ফিরলেন পাশা। পরের রাতে ডাকুলার খোঁজে আবার বেরোলেন তিনি। দুর্গ থেকে প্রায় 30 মাইল দূরে এক জঙ্গলের কাছে তার বাহিনীকে আসমকা 3 দিক থেকে আক্রমণ করা হলো। 18,000-এ 7,000-ই মারা গেল হাঙ্গেরিয়ান হ্যান্ড গানার আর ওয়ালাচিয়ানদের বুলেটের গায়ে। বাহিনী নিয়ে পিছু হটতে বাধ্য হলেন মাহমুদ পাশা। যখন তিনি দুর্গের সামনে গেলেন দেখতে পেলেন দুর্গের গেট হা হয়ে আছে। গেটের উপর লোহার শুলে গাঁথা অবস্থায় ঝুলছে 600 তুর্কি লাশ। ডাকুলা তার দুর্গ ছিনিয়ে নিয়েছে। 18,000 সৈন্যদের 7,000-এ নিহত। ডাকুলাকে তিনি কোনো মতেই ঠেকাতে পারছেন না। অপমানিত চেহারায় সুলতানের দরবারে ফিরলেন পাশা। সুলতান এবার নিজেই অভিযানে নামার সিদ্ধান্ত নিলেন। তার ইচ্ছা ছিল ট্যাবজন জয়ের পর ব্ল্যাক সির ওপারে জেনুইন বন্দর কাপকা জয় করে ব্ল্যাক সির নিয়ন্ত্রণ নিয়ে নেবেন। তার হলো না। ওদিকে উল্লাসে মেতে উঠলেন পোপ, মেটিয়াস, কর্বিনাস আর রুটসের নাইটরা। আরো একজন ভেতরে ভেতরে খুশি হলেন, জেনোয়ার ডিউক। তিনি নিশ্চিত এই যাত্রায় তার রাজ্য সুলতানের হাত থেকে বেঁচে গেছে। সুলতান এখন দানিউব পেরিয়ে ডাকুলার পেছনে লাগলেন। ফেব্রুয়ারি 1462 নাগাদ সুলতান তার ভাষা ও বেইলার বেদের নির্দেশ দিলেন, যার পক্ষে যত সৈন্য জড়ো করা সম্ভব সবাইকে নিয়ে ইস্তাম্বুলে আসতে। ডাকুলার মাথা নিয়ে আসতে হবে দানিউবের ওপার থেকে। 60,000 সিপাহী প্রস্তুত হল। জিহাদের ডাক শুনে আরো 30,000 যুবক যোগ দিলেন সুলতানের সঙ্গে। আরো 60,000 মিস্ত্রি, কারিগর, শ্রমিককে নেওয়া হলো। এই অভিযান হবে ভয়ানক কঠিন। বরফ কেটে রাস্তা বানিয়ে এগুতে হবে। অনেক জায়গাতেই নদীর উপর সেতু বানাতে হবে। কোনো কোনো জায়গাতে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করতে হবে। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সুলতান ত্রেস দিয়ে না ঢুকে ব্ল্যাক সি ধরে জাহাজে করে রওনা হলেন। ওদিক দিয়ে সিনুক থেকে রওনা হলো অটোম্যান ফ্লিট, 300 জাহাজের এক বহর। তার সৈন্যদের পরিবহন করতে খরচ হলো 3 লাখ দিনার। ওয়ালাসিয়ায় পৌঁছাতে পৌঁছাতে পুরো মে মাস লেগে গেল। ওয়ালাসিয়ায় কটকটে গরমের দুপুর। তুর্কিরা দানিউব পেরোনোর জন্য নদীর তীরে লাইন ধরে দাঁড়িয়েছে। নদীর ওপারে ডাকুলা আছে বলে জানা গেছে। সন্ধ্যার আগেই নদী পেরিয়ে ওপারে ক্যাম্প করা চাই। সুলতানের নির্দেশেই প্রথমে নদীর ওপারে গেল জানাসারি বাহিনী। শুরু হয়ে গেল লুকিয়ে থাকা ওয়ালাসিয়ান গেরিলাদের আক্রমণ। একের পর এক জানাসারি শহীদ হতে লাগলেন শত্রুর গুলিতে। কিন্তু জানাসারি কমান্ডার রাদুবে থামলেন না। রাদুবে আর মিহাইলুকলু আলিবের নেতৃত্বে গুলি বৃষ্টি উপেক্ষা করে সামনে এগোতে লাগলো জানাসারি বাহিনী। তারা আসলে অন্যদের জন্য নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করছে। জানাসারিরা গুলির মধ্যে দাঁড়িয়ে শত্রু ঠেকিয়ে রাখবে, আর সেই সুযোগে মূল বাহিনী নদীর পার হয়ে ওপারে চলে আসবে। এটাই ছিল সুলতানের পরিকল্পনা। কয়েকশো জানাসারি মারা যাওয়ার পর শেষ পর্যন্ত নদী পার হওয়া শেষ হলো। কামান পার করে আনার পরে সমানে তুর্কি ফিল্ড আর্টিলারি গোলাবর্ষণ শুরু করলো তাদের কামান থেকে।
এরপর 2-3 মিনিটের মধ্যে ওয়ালাসিয়ানরা ফালালো। শুরু হলো নদীর পাড়ে ট্রেঞ্চ করা। ট্রেঞ্চের ভিতরে রাত কাটানোর একটা বড় সুবিধা হলো ক্যাভেলরি অ্যাটাক থেকে নিরাপদে থাকা যায়। পুরো বাহিনীর জন্য ট্রেস করতে লেগে গেল প্রায় 4 দিন। এরই মধ্যে সুলতান কবর পেলেন। পুরো ওয়ালাসিয়া বুলগেরিয়া যেখানে মুসলিম ও অর্থোডক্স খ্রিস্টানদের পাচ্ছে সেখানে শুলে ছড়াচ্ছে ডাকুলা। জুনের 7 তারিখ নাগাদ অটোম্যান বাহিনী ওয়ালাসিয়ার রাজধানী টার্গোভিস্কের দিকে আগানো শুরু করলো। পুরো ওয়ালাসিয়ার কোথাও একটা তাজা ঘাস নেই। সব ঘাস কেটে সেগুলোর গোড়ায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি গাছের সব পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। জমির সব ফসল কেটে ফেলা হয়েছে। রাস্তার দুধারে পড়ে আছে গরু গোড়া সেটে ফুটে খেয়ে নেওয়া কঙ্কাল। যতদূর চোখ যায় একটা মাছিও নেই। পুরো এলাকাটাকে শ্মশান করে দিয়ে বুকারেস্টে পালিয়ে গেছে ডাকুলা। প্রতিটি কূপে সব পানি হয় শুকিয়ে ফেলা হয়েছে, নয়তো তাকে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় তুর্কিদের পোশাক পরে ক্যাম্পের দিকে হেঁটে আসছে ডজন ডজন জীবন্ত লাশ। এদের কারো কারো সিপিলিস, কারো কুষ্ঠ, আর কারো কারো রয়েছে প্লেগ রোগ। ক্ষুধা পিপাসায় ক্লান্ত হয়ে টানা 10 দিন ধরে পথ চলল তুর্কি বাহিনী। তারপর তারা তাঁবু গাড়ল বুকারেস্টের বাইরে। ইতিমধ্যে ডাকুলার পাঠানো জীবন্ত লাশ স্টেজি কাজ করা শুরু করেছে। তুর্কি ক্যাম্পে ছড়িয়ে পড়েছে প্লেগ। 17 জুন দুপুর নাগাদ সুলতান কবর পেলেন। তার নৌবাহিনী বেইলিয়া ও সিলিয়ার কোনো বন্দরও দখল করেননি। দুটো বন্দর অবস্থায় এত করুণ, তাতে জাহাজ বেড়ানো অসম্ভব। সবকিছু সরকার করে দিয়ে গেছে ডাকুলা। হতাশ সুলতান মাগরিবের পর তাঁবুতে ঢুকলেন। তার বাহিনী ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, অসুস্থ। অর্ধেকের বেশি ওট ও গোড়া মরে গেছে প্লেগে। সুলতান কিছুতেই পিছু হটার কথা ভাবতে পারছেন না। 33,000 মুসলিমদের রক্তের বদলা না নিয়ে দানিয়েব শাহের কথা ভাবতে তার নিজের কাছেই ঘেন্না লাগছে। মাগরিবের নামাজের পর পরে সুলতান সবাইকে সাবধান করে দিয়েছেন কেউ যেন রাতে তাঁবু থেকে বের না হয়। ডাকুলার পাঠানোর জ্যান্ত লাশের দল সন্ধ্যার পর পরে দলে দলে ক্যাম্পে আসে। তাদের হাতে থাকে মশাল, গায়ে মরণ ডেকে আনা রোগ। ডাকুলার কাছে এটা পরিষ্কার ছিল, কোনো মতেই তার পক্ষে খোলা ময়দানে সুলতানের মুখোমুখি হওয়া সম্ভব না। জানেসারি বা কাফিকুরু যে কোনো একটা বাহিনীর সামনে পড়লেই তার খেল খতম হয়ে যাবে। এ কারণেই প্রথম থেকে তার প্ল্যান ছিল সুলতানকে হয়রান করা। এরপর গেরিলা পদ্ধতি ব্যবহার করে হিট অ্যান্ড রান ট্যাকটিক্সে সুলতানের বাহিনীকে আচমকা হামলা চালিয়ে পরাজিত করা। এতদিন ধরে পোড়ামাটি নীতি অবলম্বন করে সুলতানকে প্রায় 700 কিলোমিটার জায়গা ধরে ক্ষুধার্ত অবস্থায় ঘুরতে বাধ্য করেছে সে। এখন ফুরিয়ে গেছে পানি, সেই সঙ্গে সুলতানের ক্যাম্পে ছড়িয়ে পড়েছে প্লেগ। এটাই আক্রমণের সঠিক সময়। বিকাল নাগাদ নিজের বাহিনীকে 2 ভাগ করল ব্লাড ডাকুলা। একদিকে 24,000-এর মূল লাইট ক্যাভেলারি, অন্যদিকে 6,000 হেভি ক্যাভেলারি। প্রথম বাহিনীর নেতৃত্বে ডাকুলা নিজেই, আর দ্বিতীয় বাহিনীর নেতৃত্বে কাউন্ট গেলস। কালো চাদরে গা ঢাকা দিয়ে সন্ধ্যা নামার ঠিক পরপরই সুলতানের পুরো ক্যাম্প রেকি করে এলো ডাকুলা নিজেই। তারপর সে নিজের বাহিনী নিয়ে ক্যাম্পের কাছে এক পর্বতের পিছনে পজিশন নিল। বিপরীত দিকে জঙ্গলের ভেতরে বাকি 6,000 সেনা নিয়ে পজিশন নিল গেলস। ঠিক হলো রাত 10টার দিকে, যখন সবাই ঘুমিয়ে যাবে ঠিক তখনই হামলা করা হবে। হামলার 10 মিনিট আগে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলো ডাকুলা। তার একটু পরেই আকাশে ঘন কালো মেঘ ছেয়ে গেল। বাতাস বইতে লাগলো খুব জোরে, সেই সঙ্গে গনিয়ে উঠল কুয়াশা। ঠিক রাত 10টায় ঘূর্ণিবায়ুর বেগে অটোম্যানদের ক্যাম্পে ঢুকে পড়ল ডাকুলা বাহিনী। আক্রমণের সময় কুয়াশা হবে এটা যেন আগে থেকেই জানতো ডাকুলা। তাই সেই সবাইকে বলে রেখেছিল গোড়ার সঙ্গে একটা করে মশাল বেঁধে নিতে। তার সৈনিকদের সবার পরনে ছিল তুর্কিদের পোশাক। রাতের আন্ধারে অটোম্যানদের ক্যাম্পে আগুন লাগিয়ে দিয়ে ভয়াবহ গেরিলা আক্রমণ চালালো ডাকুলা বাহিনী। ডাকুলা বাহিনীর হামলায় যাকে যাকে তুর্কিরা মরতে লাগলো। একের পর এক যাকে তারা সামনে পাচ্ছিল তাদের কুচু কাটা করে ফেলছিল। মাত্র 10 মিনিটের মধ্যেই প্রথম ক্যাভেলারি চার্জ শেষ করে ফিরে গেল ডাকুলা। এই 10 মিনিটেই 3,000 অটোম্যান শহীদ হয়ে গেল। পরের বার আবারও হামলা করলো সেই। অটোম্যানরা তৈরি হওয়ার আগেই বিশৃঙ্খলভাবে লড়াই করে কোনো কুলকিনারা পাচ্ছিল না বিশাল অটোম্যান সেনাবাহিনী। শত্রুদের পরনে তুর্কিদের পোশাক থাকায় অনেক সময় ভুল করে নিজেরাই নিজেদের হত্যা করতে থাকলো তারা। সুলতানের তাঁবু ভেবে ভুল করে ইসহাক পাশার তাঁবুতে ঢুকে পড়ল ডাকুলা। লড়াইয়ের জন্য তলোয়ার ধরার আগেই ইসহাক পাশা নিহত হলেন। আক্রমণের তোড়ে টিকতে না পেরে পিছু হটে গেলেন মাহমুদ পাশা। সুলতানের তাঁবু এবার ডাকুলার নাগালে চলে এলো। সুলতানের জীবন বিপন্ন দেখে নির্দেশ অমান্য করে বের হলেন গাজী আলী বেগ।
তিনি জীবন মৃত্যু সম্পর্কে বেপরোয়া হয়ে তিনি নিজেই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লেন। এরই মধ্যে তার সঙ্গে এসে হাজির হলেন সুলতানের বন্ধু ডাকুলার ছোট ভাই রাদুবে। রাদুবে 4000 অশ্বারোহী যানবাজি রেখে হামলা করে ডাকুলাকে পিছু হটতে দিল। অবস্থা বেগতিক দেখে গেলসের 6000 সৈন্য আক্রমণ না করেই পালিয়ে গেল। উমর বে সুলতানের তাবু আক্রমণের খবর শুনে নিজেই গাজীদের নিয়ে দাওয়া করলেন ডাকুলাকে। তুর্কিদের ক্যাম্পে পড়ে রইল 20,000 লাশ, 5,000 ওয়ালাসিয়ান, 15,000 তুর্কি। ওই রাতের আক্রমণেই দুই পক্ষের প্রায় 20,000 সৈন্য নিহত হয়। পরের দিন সকালে সুলতানের তাবুর সামনে ডাকুলা বাহিনীর 2,000 ওয়ালাসিয়ানের মাথা নিয়ে হাজির হলেন উমর বে। সুলতান নির্দেশ দিলেন, ডাকুলার মাথা না পাওয়া পর্যন্ত অভিযান চলবেই। ডাকুলার রাজধানীর মুখে এসে থামল তারা। রাজধানীর গেটে কোনো পাহারা না দেখে বোকা বনে গেলেন সুলতান। গেটের ভেতর ঢুকার পরে অবাক হলেন সুলতান। তার নজরে পড়ল রক্ত জমিয়ে দেওয়া এক ভয়ানক দৃশ্য। 20,000 মানুষের পচা গলা লাশ একের পর এক সারি বেঁধে থাকা শুলের আগায় ঝুলছে। গোড়ারা পর্যন্ত এই দৃশ্য সহ্য করতে না পেরে ছটফট করতে শুরু করল। বিভৎস এই দৃশ্য দেখে পুরো সেনাবাহিনী অসুস্থ হয়ে পড়ল। সুলতান মোহাম্মদ আল ফাতি তার গোবিস্তে জ্বালিয়ে দেওয়ার আদেশ দিলেন। পরের দিন তুর্কিরা জাহাজে উঠল বাড়ি ফেরার জন্য। এই অভিযান চালানো আর সম্ভব না। ফেরার পথে বেলিয়া আর চিরিয়া জ্বালিয়ে দিলেন সুলতান। পথে যা পড়ছিল সব ধ্বংস করতে করতে বুলগেরিয়া ফিরল অটোম্যান বাহিনী। নিকোপলিসে এসে রাবুকে ওয়ালাসিয়ায় পাঠানো হলো তার ভাইকে সাহায্য করার জন্য। সঙ্গে দেওয়া হলো 40,000 ক্যাভেলরি, 10,000 ইনফ্যান্ট্রি। পরের 1 মাসে ফুরিয়ে এলো ডাকুলার হাতে টাকা টাকা পয়সা। সৈনিকদের বেতন দিতে না পেরে ক্রমে ছাপে পড়ে যাচ্ছিল সে। এরই মধ্যে রাদুবে তাকে কয়েকবার আক্রমণ করে। উপায় আনতে না পেয়ে ডাকুলা হাঙ্গেরিতে পালাতে বাধ্য হলো। 1462 সালের শেষের দিকে ব্লাড হাঙ্গেরির রাজা মেতিয়াস কর্বিনাসের সাহায্য নিতে ট্রান্সিলভেনিয়ায় যান, কিন্তু কর্বিনাস এই সুযোগে তাকে বন্দী করে। 1462 সালের শেষ নাগাদ ওয়ালাসিয়া চলে এলো অটোম্যানদের পতাকা তলে। 1463 থেকে 1475 সাল পর্যন্ত প্রায় 12 বছর ব্লাডকে কারাগারে বন্দী করে রাখা হয়। এই সময় জার্মানি এবং ইতালিতে তার নিষ্ঠুরতা সম্পর্কে উপাখ্যান ছড়িয়ে পড়তে শুরু করে। 1475 সালের গ্রীষ্মে মোলদাভিয়ার রাজা তৃতীয় স্টিফেনের অনুরোধে তাকে মুক্তি দেওয়া হয়। তার মুক্তির চুক্তির অংশ হিসাবে ব্লাডকে রোমান ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হতে হয়। মুক্তি পেয়ে ব্লাড 1476 সালে গোড়ার দিকে বসনিয়ায় অটোম্যানদের বিরুদ্ধে কর্বিনাসের সেনাবাহিনীতে যুদ্ধ করে। 1476 সালের ডিসেম্বর মাস, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা ওয়ালাসিয়া। তেরগোবিস্তের কাছের একটি জলপথকে ঘিরে ফেলেছে ডাকুলা বাহিনী। সেখানকার লোকদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো তারা অটোম্যানদের সাহায্য করেছে। এক এক করে লাইন ধরে দাঁড়া করানো হলো ছেলেবুড়ো সবাইকে। তারপর গরুর গাড়িতে করে নিয়ে আসা কুটিগুলো গাড়ি থেকে নামানো হলো। হিসেব করেই শুল আনা হয়েছে। কত মানুষকে চুলে চড়ানো দরকার তা আগে থেকেই গুনে গিয়েছিল ডাকুলার গুপ্তচর। গুনে গুনে 8,000 মানুষের পাইপথ দিয়ে শুল প্রবেশ করিয়ে বের করে আনা হলো মুখ দিয়ে। তারপর জ্বালিয়ে দেওয়া হলো বাড়িঘর, ক্ষেত, সবকিছু। ডাকুলা তখন জানত না তার মৃত্যুর দূত কনস্টান্টিনোপল থেকে রওনা হয়ে গেছে। 10,000 আকিঞ্জি, 6,000 জানেসারি এবং 1,000 কাপিকুলুর এক শক্তিশালী বাহিনী নিয়ে ডাকুলাকে সাহায্য করতে পাঠানো হয়েছে দুর্ধর্ষ গাজী আলীবেকে। আলীবেকে বোকা বানাতে বারবার পাহাড়ি অঞ্চলের দিকে তাকে টেনে নেওয়ার চেষ্টা করল ডাকুলা। চতুর আলীবে এই ফাঁদে মোটেও পা দিলেন না। তিনি স্থানীয় কিছু লোকজনের সঙ্গে দ্রুত সুসম্পর্ক গড়ে তুললেন। এদের অনেকেরই আত্মীয় স্বজন ছিল ডাকুলার পৈশাচিকতার শিকার। কিছু স্থানীয় যুবকদের সঙ্গে কয়েকজন ওয়ালাসিয়ান জানেসারি খুব সাবধানে মিশে গেল ডাকুলার বাহিনীতে। ডিসেম্বরের মাঝামাঝিতে একদিন আলীবে খবর পেলেন ডাকুলা বুকারেস্টের কাছাকাছি রাসারটাও জঙ্গলের কাছে সন্ধ্যার দিকে বাহিনী নিয়ে ভোজের আয়োজন করেছে। ঠিক সন্ধ্যার আগেই সেখানে এসে উৎপত্তি রইলেন আলীবে। ডাকুলা সেখানে আসার সঙ্গে সঙ্গেই কোনো প্রকার সুযোগ না দিয়ে চতুর্দিক থেকে হামলা শুরু করল অটোম্যান বাহিনী। লড়াই শুরুর আগে গাজীদের জাক জাক তীর আর জানেসারির গুলিতে ছত্রভঙ্গ হয়ে যায় ডাকুলা বাহিনী। শুধু টিকে থাকে সামান্য কিছু হাঙ্গেরিয়ান হ্যান্ডগানার। ঘন জঙ্গলের খাবার নিয়ে তাদের উপর গুলি চালিয়ে জানেসারিরা হাঙ্গেরিয়ানদের লাশে ভরে ফেলল জঙ্গল। এর মধ্যে নিজের অনুগত কয়েকজন সওয়ার নিয়ে গভীর জঙ্গলের দিকে পালালো ডাকুলা।
ডাকুলা কোন দিকে পালাবে আগে থেকেই তা হিসাব করে রেখেছিলেন আলী। একদিক থেকে গাজী, দুদিক থেকে কাফিকুলু আর অন্য দিক থেকে জানাসারিদের ঘেরাওয়ে পড়ে নিজের বাহিনী সহ প্রাণ হারালো ডাকুলা। জীবন প্রদীপ নিভে গেল এক ঐতিহাসিক রক্তপিপাসু মানুষের। ডাকুলার কাটা মাথা দেহ থেকে আলাদা করে একটা মধুর বোতলে চুবিয়ে রাখা হলো। কপিলে তাকলো মুন্ডু কাটা লাশ। কনস্টান্টিনোপলে ফেরার পর দেখা গেল মাথা আছে কিন্তু কফিন ফাঁকা। লাশটা আর কখনো খুঁজে পাওয়া যায়নি। ডাকুলার কাটা মাথা শুলে গেতে মধুতে চুবিয়ে ইস্তাম্বুলের সদর দরজায় ঝুলিয়ে রাখা হয়েছিল একটানা 6 মাস। এটাই ছিল অটোমান সুলতানের ন্যায় বিচার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব পরবর্তীতে আমাকে আরেকটা ভিডিও তৈরিতে উৎসাহ যোগাবে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।